আজকের এই মুহূর্তের বিশেষ বিশেষ এক্সক্লুসিভ সংবাদগুলোর শিরোনামগুলি শুরুতেই এক নজরে দেখে নেব আমরা। দেখছেন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। রাম মন্দির তৈরি করলেও অযোধ্যায় বিরাট বড় ব্যবধানে পরাজিত হয়েছে বিজেপি। এছাড়াও রাম মন্দির ছিল এবার বিজেপির বড় ইস্যু। উত্তরপ্রদেশও বিরাট বড় ধাক্কা খেয়েছে বিজেপি। কি কারণ, কেন এমনটা হলো জানাচ্ছি প্রত্যেকটি কারণ আপনাদেরকে আমরা। অপরদিকে আমার সঙ্গে যারা টক্কর নিয়েছে খতম হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধন নিয়ে এবার জানালেন পুরীর শঙ্করাচার্য। এবারের নির্বাচনে আমাকে চক্রান্ত করে হারানো হয়েছে। বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবার তোপ দাগলেন, এমনটাই জানালেন। পুরো চক্রান্ত করা হয়েছে আমার উপর, এজন্যই আমি হেরেছি, এবার পরাজিত হয়েছি। পুরোটাই ইঙ্গিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে। প্রবল কোণঠাসা দলে এবার শুভেন্দু অধিকারী। অপরদিকে দলীয় নেতৃত্বের নিন্দা, দলীয় নেতৃত্বের অনভিজ্ঞতার জন্যই বিজেপির ধূলিসাৎ হয়েছে রাজ্যে। আরও এক বিজেপি নেতা সৌমিত্র খা জানাচ্ছেন এমনটাই। তার সাথে করলেন অভিষেক ব্যানার্জির প্রশংসা। নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু একবার পাল্টি খেলেই রাহুল গান্ধী হচ্ছেন প্রধানমন্ত্রী। কে গড়বে কেন্দ্রে ক্ষমতা, কংগ্রেস, ইন্ডিয়া জোট নাকি এনডিএ বিজেপি? এখন হাজার টাকার প্রশ্ন, সেটাই জল্পনা গোটা দেশ জুড়ে। একবার পাল্টি খেলেই, একবার পাল্টুরাম নীতিশ কুমার পাল্টি খেলেই বদলে যাবে সমস্ত সমীকরণ। অপরদিকে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদী। যেতেই তারাপীঠে পুজো, শতাব্দী রায়ের জানালেন এবার দিল্লির তিহার জেলে যাব আমি। অপরদিকে ওড়িশার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নবীন পট্টনায়ক। এবার ওড়িশা রাজ্যটি দখলে নিচ্ছে বিজেপি। অপরদিকে আরও বিপাকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপাতত 19 জুন পর্যন্ত থাকতে হচ্ছে জেলের কুঠুরিতেই বন্দি। আজকে কেমন থাকবে আবহাওয়া বিস্তারিত জানাবো। চ্যানেলের খবরগুলো নিয়মিত দেখবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন রোজ বাংলা নিউজ চ্যানেলটিকে। পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন। গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। শেয়ার করে দেবেন খবরগুলো, যাতে বেশি বেশি মানুষের কাছে সংবাদগুলো পৌঁছে যায়। ভাই রাহুল গান্ধীকে নিয়ে আবেগ ঘন পোস্ট প্রিয়াঙ্কা গান্ধীর। 2024 লোকসভা নির্বাচনে যেন নতুন রাহুল গান্ধীর উত্থান দেখল দেশবাসী। তাই বোন প্রিয়াঙ্কা গান্ধীর আবেগ ঘন পোস্ট। রাহুল গান্ধী ভাইকে সমর্থনের পাশাপাশি দেশবাসীকে পাশে থাকবার জন্য ধন্যবাদ দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। নিজের এক স্যান্ডেলে প্রিয়াঙ্কা গান্ধী লেখেন, যে কেউ যা কিছু বলুক না কেন নিজের জায়গায় তুমি স্থির ছিলে। সকলে সন্দেহ প্রকাশ করলেও নিজের প্রতি আস্থা হারাওনি তুমি। মিথ্যার বিরুদ্ধে সোজা হয়ে লড়াই করেছো তুমি। রাগ ঘৃণাকে কখনো নিজের মধ্যে স্থান দাওনি। ভালোবাসা, সত্যি এবং দয়া দিয়ে দেশবাসীর মন জয় করেছো তুমি। তোমার বোন হিসেবে আমি গর্বিত। প্রসঙ্গত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধীর যুগ্ম লড়াইয়ের ফলে কংগ্রেস 99টি আসনে জয়লাভ করেছে। 2019 লোকসভা নির্বাচনে যেখানে 52টি আসন পেয়েছিল কংগ্রেস, সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস দলটি। চাঙ্গা হয়েছে কর্মীদের মনোবল। এক্সিট পোলকে অনেকটাই উল্টো দেখিয়ে ইন্ডিয়া জোট 232টি আসনে জয়লাভ করেছে। বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়া জোট। ওড়িশার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নবীন পট্টনায়ক। ওড়িশা রাজ্যটি দখল করল বিজেপি। নবীন যুগের অবসান ওড়িশায়। বুধবার রাজ্যপালের কাছে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নবীন পট্টনায়ক। 147 আসনের ওড়িশায় গতবার নবীনের বিজেপি পেয়েছিল 113টি আসন। বিজেপির কাছে ছিল মাত্র 23টি আসন। তবে এবারের বিধানসভা নির্বাচনে একেবারে উল্টে গিয়েছে হিসেব। ম্যাজিক ফিগার 74 অতিক্রম করে বিজেপি ওড়িশা বিধানসভায় একাই পেল 78টি আসন। বিজেডি সেখানে পেয়েছে 51টি আসন। যদিও প্রাপ্ত ভোটের হারের নিরিখে বিজেপির থেকে সামান্য এগিয়ে রয়েছে বিজেডি, তবে তাদের হাতে আর রইল না রাজ্য। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, লোকসভা নির্বাচনের সাথে সাথে একই সাথে বিধানসভা নির্বাচনও ছিল ওড়িশায়। অন্যদিকে লোকসভা ভোটেও 21টি আসনের মধ্যে কেবল একটি আসন পেল বিজেডি। বিজেপি একাই পেয়েছে ওড়িশায় 19টি আসন। ফলাফল প্রকাশের পর বুধবার সকালে রাজ্যপাল রঘুবীর দাসের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন 78 বছরের নবীন পট্টনায়ক। উল্লেখ্য, প্রচারকালে বারবার তার স্বাস্থ্যকে হাতিয়ার করেছে বিজেপি। অপরদিকে আরও একটি রাজ্য অন্ধ্রপ্রদেশে লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশেও ছিল বিধানসভা নির্বাচন। অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় ফিরল তেলেগু দেশম পার্টি। সূত্রের খবর, 9 জুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন চন্দ্রবাবু নাইডু। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 175 আসনের অন্ধ্রপ্রদেশ বিধানসভায় ইতিমধ্যে 158 আসনে জয়লাভ করেছে তেলেগু দেশম পার্টি এবং তার সহযোগী দল।
74 বছরে চন্দ্রবাবু চতুর্থবারের জন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এর আগে 1995 থেকে 2004 পর্যন্ত অবিভক্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন চন্দ্রবাবু নাইডু। 2019 সালে ওয়াইএসআর কংগ্রেসের কাছে পর্যদস্ত হয়েছিল চন্দ্রবাবু নাইডুর দল। 5 বছর পরেই ফের প্রত্যাবর্তন করলেন চন্দ্রবাবু নাইডু। বুধবার চরম হতাশ হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের আবেদন ফের একবার খারিজ হয়ে গেল। এর ফলে অরবিন্দ কেজরিওয়ালের জেল হেফাজতের মেয়াদ আপাতত বেড়ে দাঁড়ালো 19 জুন পর্যন্ত। প্রসঙ্গত, আম আদমি পার্টির প্রধান সুপ্রিমোকে অরবিন্দ কেজরিওয়ালকে লোকসভা নির্বাচনের প্রচারের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। তবে সেই মেয়াদ শেষে ফের তিহার জেলে আত্মসমর্পণ করেছেন অরবিন্দ কেজরিওয়াল। তার স্বাস্থ্যের অবনতির কারণ দেখিয়ে এদিন কেজরিওয়ালের আইনজীবী জামিনের আবেদন করেছিলেন, তবে আদালত তা নাকচ করে দিয়েছে এদিন। আজ বৃহস্পতিবার দুপুরেই প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট। বোর্ডের তরফে সাংবাদিক সম্মেলন করে দুপুর 2:30 নাগাদ আজ প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। 4টে থেকে পরীক্ষার্থীরা দেখতে পারবেন বোর্ডের ওয়েবসাইট থেকে। চলতি বছরের 28 এপ্রিল অর্থাৎ লোকসভা নির্বাচনের মাঝে হয়েছিল জয়েন্ট পরীক্ষা। 1 মাসের একটি বেশি সময় পর আজ 6 জুন প্রকাশিত হচ্ছে ফলাফল। অপরদিকে রেশন দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তলবে হাজিরা দিলেন না সিজিও কমপ্লেক্সে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি দপ্তরে বুধবার তাকে ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু তিনি এদিন হাজিরা দেননি। সূত্রের মারফত জানা যাচ্ছে বিদেশে থাকবার কারণে ইডি দপ্তরে যেতে পারেননি ঋতুপর্ণা সেনগুপ্ত। একথা তিনি ইডি আধিকারিকদের ইতিমধ্যে ইমেল করে জানিয়েছেন বলে জানা যাচ্ছে। 6 জুনের পর তাকে ডাকা হলে তিনি যেতে পারবেন বলে জানিয়েছেন। ইডি সূত্রে জানা গিয়েছে আবারও তাকে খুব দ্রুত রেশন দুর্নীতি মামলায় তলব করা হবে। নির্বাচনে জয়ের পরেই তারাপীঠে পুজো। টলিউড অভিনেত্রী তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের জানালেন, এবার দিল্লির তিহার জেলে যাব। অনুব্রতহীন বীরভূমে জয়ী তৃণমূল প্রার্থী শতাব্দী রায় মঙ্গল হতেই বুধবার সংবাদ মাধ্যমকে জানালেন দিল্লির তিহার জেলে যাচ্ছেন তিনি। কিন্তু হঠাৎ কেন তিহার জেলে যাচ্ছেন? আসলে দিল্লির ওই জেলেই বন্দী রয়েছেন একদা বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল। ভোট এলেই বীরভূমের মাটিতে তার যে পরিমাণ অবদান থাকে সে কথা কারো অজানা নয়। কিন্তু 24-এ লড়াই হয়েছে কেষ্ট ছাড়াই। তার অনুপস্থিতিতে রাঙ্গা মাটিতে আরও একবার ফের জয় পেলেন শতাব্দী রায়। এই নিয়ে চতুর্থবার সংসদের পথে পা বাড়াচ্ছেন শতাব্দী। জেতার পরের দিন তিনি জানালেন কেষ্টর সঙ্গে দেখা করতে যাচ্ছেন তিনি দিল্লির তিহার জেলে। অপরদিকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানাচ্ছেন, আমাকে পুরোপুরি চক্রান্ত করে হারানো হয়েছে। সরাসরি নাম না করেও শুভেন্দু অধিকারীকে ইঙ্গিত করছেন দিলীপ ঘোষ। এটা কিন্তু একেবারে স্পষ্ট। বর্ধমান দুর্গাপুর আসন থেকে প্রায় 1,38,000 ভোটে বিরাট ব্যবধানে হারার পর আপাতত নিজেকে গৃহবন্দী রাখার সিদ্ধান্ত নিয়েছেন দিলীপ ঘোষ। সে সঙ্গে তার দাবি, তাকে হারানোর জন্যে দলেই চক্রান্ত হয়েছিল। সরাসরি কারো নাম না করলেও তিনি মনে করেন কাঠিবাজি করেই তার আসন বদলে দেওয়া হয়েছিল। সেই কারণেই তাকে হারতে হয়েছে, পরাজিত হতে হয়েছে। বুধবার দিলীপ ঘোষ বলেন, আমি হারিনি, বিজেপি হেরেছে। একই সঙ্গে বলেন, আমাকে যে কাঠি করে মেদিনীপুর থেকে সরানো হয়েছে সেটা তো সকলেই জানে। মাঝখান থেকে আমাকে হারাতে গিয়ে মেদিনীপুর আসনটাও হাতছাড়া হয়ে গেল বিজেপির। এরপর কি করবেন তিনি? জবাবে দিলীপ ঘোষ বলেন, আগে দল কি সিদ্ধান্ত নেয় দেখি, তারপর আমি আমার সিদ্ধান্ত নেব। সকলকে জানিয়েই সিদ্ধান্ত নেব। দিলীপ ঘোষ জানিয়েছেন তার বিরুদ্ধে পুরো চক্রান্ত হয়েছে বলে তিনি দাবি করলেও দিলীপ ঘোষ কারো নাম নিতে চাননি। তবে তার অনুগামী বিজেপি নেতারা স্পষ্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে আঙ্গুল তুলছেন। তাদেরই একজন বলেন, দিলীপ দাকে মেদিনীপুর থেকে সরানোর পিছনে কার হাত ছিল সকলেই জানে সেটা। নিজের পছন্দের প্রার্থী অগ্নিমিত্রা পলের হাতে দিলীপ দার তৈরি করা মেদিনীপুরের জমি তুলে দিতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী। মাঝখান থেকে আম গেল ছালো গেল। দিলীপ দার পরাজয় দলের বড় ক্ষতি করে দিল বলে জানাচ্ছে বিজেপির কর্মীরা। বলা যায় গোটা রাজ্য জুড়ে এবারের নির্বাচনে পুরোপুরি ধূলিসাৎ বিজেপি। যেখানে টার্গেট ছিল 30, সেখানে জুটেছে কপালে মাত্র 12টি আসন। এবার রাজ্য বিজেপি দলীয় নেতৃত্বের বিরুদ্ধেই নিন্দার ঝড় শুরু হলো। নিন্দায় সৌমিত্র খা বিজেপি নেতা, এছাড়াও নিন্দায় দিলীপ ঘোষ। পুরো দায় চাপানো হচ্ছে এবার শুভেন্দু অধিকারীর ওপর।
জানাচ্ছি আপনাদেরকে বিস্তারিত। দলের নেতৃত্বে পুরোপুরি অনভিজ্ঞরা থাকাতে এমন বড় বিপর্যয় রাজ্য বিজেপি দলটিতে। ফল ঘোষণার পরদিন বিজেপি নেতৃত্বের এমন সমালোচনার পাশাপাশি তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন বিষ্ণুপুর লোকসভা আসনের টানা 3 বার জয়ী বিজেপি প্রার্থী সৌমিত্র খা। সৌমিত্র খায়ের সফট টার্গেট বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, এমনটাই ছড়িয়েছে জল্পনা। 2014 সালে তৃণমূলের টিকিটে প্রথমবার সাংসদ হয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সৌমিত্র। দ্বিতীয়বার দলবদল করেও 2019 সালে সাংসদ হন বিষ্ণুপুর থেকে। অনেক কম ব্যবধানে হলেও শেষ পর্যন্ত নিজের আসন এবার টিকিয়ে রেখেছেন তিনি। সৌমিত্র খা জিতেছেন তার প্রাক্তন স্ত্রী তথা হুগলি জেলা পরিষদের তৃণমূল কর্মাধ্যক্ষ সুজাতা মণ্ডলের বিরুদ্ধে। এবারের নির্বাচনে বিজেপির কপালে যে মাত্র 12টি আসন জুটেছে, এই জয় বিজেপির নয় বরং আরএসএস এর সৌজন্যে এসেছে বলে দাবি করলেন সৌমিত্র খা। তার দাবি রাজ্য নেতৃত্বের গাফিলতির জন্যই বাংলায় বিরাট বড় বিপর্যয় বিজেপির। যদিও দিল্লির নেতৃত্বদের সাধুবাদ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে সৌমিত্র খা বলেন, আরএসএস না থাকলে বাংলায় এই কয়েকটা আসনও আমরা পেতাম না। একই সঙ্গে তিনি এদিন জানিয়েছেন অভিষেক ব্যানার্জি ভালো কাজ করেছেন বলে তৃণমূল এবার ভালো ফলাফল করেছে রাজ্যে। এবারের লোকসভা নির্বাচনে বিজেপির কাছে অযোধ্যার রাম মন্দির ছিল একটা বিরাট বড় ইস্যু। অযোধ্যার রাম মন্দিরকে আঁকড়ে এবারের নির্বাচনের বৈতরী পার করতে চেয়েছিল নরেন্দ্র মোদী। আশা ছিল আপকি বার 400 পার, সেটা তো হলোই না, বরঞ্চ একেবারে বিরাট বড় ধাক্কা খেয়েছে উত্তরপ্রদেশে বিজেপি। খোদ রাম মন্দির যেখানে হয়েছে সেই অযোধ্যাতেও অযোধ্যার আসনটিও হেরেছে বিজেপি, তাও সেটা বিপুল ভোটে। রাম মন্দির অযোধ্যায় করা সত্ত্বেও কেন অযোধ্যায় হেরে গেলেন নরেন্দ্র মোদী, কারণ অনুসন্ধানে আমরা জানাচ্ছি আপনাদেরকে। রাম মন্দির তৈরি করে অযোধ্যায় কেন হেরে গেল বিপুল ভোটে বিজেপি, নরেন্দ্র মোদীর করিশ্মা কেন ফিকে হলো উত্তরপ্রদেশ জুড়ে, অযোধ্যার মানুষ যা বলছেন শুনলে চমকে যাবেন আপনিও। যোগীর মতো নেতাও ফেল হলেন পুরোপুরি। রাম মন্দির তৈরি করেও হেরে গেল বিজেপি খোদ অযোধ্যায়। অযোধ্যার মানুষ কার্যত মুখ ফেরালো নরেন্দ্র মোদীর থেকে। কেন উত্তরপ্রদেশের ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে মুখ থুবড়ে পড়তে হলো বিজেপিকে। বিজেপি ফৈজাবাদ থেকে প্রার্থী করেছিল লালু সিংহকে, তার উল্টো দিকে বিরোধী জোট ইন্ডিয়ার প্রার্থী ছিলেন এসপির অবধেশ কুমার। মঙ্গলবার ভোট গণনা শুরু হওয়ার পর সকাল থেকেই অবধেশ এবং লালুর হাড্ডাহাড্ডি লড়াই চলছিল, কিন্তু শেষ পর্যায়ের গণনায় ক্রমশ লালুকে পিছনে ফেলে এগোতে থাকেন অবধেশ। শেষ হাসি হাসেন অবধেশ কুমার। তাহলে রাম মন্দির তড়িঘড়ি উদ্বোধন করে রাম মন্দির নিয়ে এত প্রচার করেও কাজে এলো না কোনোটাই। কিন্তু কেন, প্রশ্ন উঠছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য বলছে অযোধ্যার সাধারণ মানুষ মারাত্মক ক্ষুব্ধ বিজেপির প্রতি। তাদের দাবি বিজেপি এই মন্দির বানিয়েছে অযোধ্যার বাইরের লোকেদের জন্য, কিন্তু অযোধ্যার মানুষের জন্য কাজ করতে ভুলে গেছেন বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাম মন্দির এবং কাছাকাছি এয়ারপোর্ট তৈরির জন্য যেভাবে জমি দখল করা হয়েছে সাধারণ মানুষের কাছ থেকে, যেভাবে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে তাদের ঘর, অনেক পরিবারকে উচ্ছেদ করা হয়েছে, আর তাদের ক্ষোভের সেই আগুন সরাসরি পড়েছে এবারের ভোট বাক্সে। উত্তরপ্রদেশে এবারও বইবে মোদি হাওয়া। বুথ ফেরত সমীক্ষাত একাধিক সংস্থা উত্তরপ্রদেশে বিজেপিকে এগিয়ে রেখেছিল রাম মন্দিরকে কেন্দ্র করে। সোমবার পর্যন্ত সেই তথ্যেই ভরসা রেখেছিলেন বিজেপির নেতাকর্মীরা, কিন্তু মঙ্গলবার বিজেপির অঙ্ক একেবারেই মিলল না। সমস্ত কিছু একেবারে উল্টে গেল। উল্টে লালুর হার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাম মন্দিরের কেন্দ্র বিজেপি আর অপরিহার্য রইল না দেশে। এদিকে বলা হচ্ছে বিএসপির ভোটও এসপির অবধেশ কুমারের দিকেই গেছে, কারণ তিনি দলিত মুখ। বিজেপির কিছু সমর্থকের দাবি রাম মন্দিরের মহিমা বহিরাগতদের প্রভাবিত করতে পারে, তবে শহরের বাসিন্দারা তাদের যে অসুবিধার শিকার হয়েছিল তাতে অনেক মানুষ অসন্তুষ্ট ছিল দলের ভূমিকায়। রাম পথ নির্মাণের সময় স্থানীয়দের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাদের দোকান বরাদ্দ করা হবে, কিন্তু সেটাও করা হয়নি। সেই প্রভাব সরাসরি পড়েছে বিজেপির ভোট বাক্সে। কেন্দ্রে কে গড়বে সরকার, এনডিএ নাকি ইন্ডিয়া জোট? কে গড়বে সরকার কেন্দ্রে, সমস্তটাই নির্ভর করছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর ওপর। নীতিশ কুমার একবার পাল্টি মারলে রাহুল গান্ধী হচ্ছেন প্রধানমন্ত্রী। যে কোনো সময় নরেন্দ্র মোদীর হাত ছাড়তে পারেন পাল্টুরাম নীতিশ কুমার, এমনটাই কিন্তু জল্পনা ছড়িয়েছে গোটা দেশ জুড়ে। খেলা তো এখনো বাকি বলছে রাজনৈতিক মহল। চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার বড় দাবি করেছে ইতিমধ্যে বিজেপির কাছে, জানা যাচ্ছে এমনটাই। এরা যাদের দিকে যাবে তারাই গড়বে কেন্দ্রের সরকার। নরেন্দ্র মোদীর হাত ছেড়ে নাইডু এবং নীতিশ ইন্ডিয়া জোটে সামিল হলে কে হবে জোটের প্রধানমন্ত্রী, রাহুল গান্ধী নাকি অন্য কেউ, সে নিয়ে ছড়িয়েছে জল্পনা। তার মাঝেই নিজেদের ঘাঁটি আরও শক্ত করতে বুধবার দিল্লিতে বৈঠকে বসেছে এনডিএ বিরোধী জোট ইন্ডিয়ার শরিকরা।
ওই বৈঠক নিয়ে ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে দেশের রাজনৈতিক মহলে, বিশেষ করে বুধবার সকালে। কারণ ঘটনাচক্রে একই বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব এবং জেডিইউ প্রধান নীতিশ কুমার। বিমানে তাদের আসনও একেবারে পরপর ছিল, যদিও তারা নাকি আলাদা আলাদা দুটি বৈঠকে যোগ দিতে দিল্লি এসেছেন। নীতিশ যোগ দিচ্ছেন এনডিএ শরিকদের বৈঠকে, তেজস্বী যাদব যোগ দিচ্ছেন ইন্ডিয়ার শরিকদের বৈঠকে। সত্যি কি তাই, নাকি তলায় তলায় পাল্টুরাম নীতিশ কুমার চেলেছেন অন্য কোনো চাল? চরম জল্পনা রয়েছে নীতিশ কুমারের ফের পাল্টি মারার জন্যে, কারণ তার পাল্টি মারার ইতিহাসটা কিন্তু বেশ লম্বা। তবে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী চরম অবিশ্বাস নীতিশ কুমারের ওপর নরেন্দ্র মোদীর, তাই নীতিশ কুমারের কাছ থেকে এবার লিখিত সমর্থন আদায় করে নিয়েছেন নরেন্দ্র মোদী। মুখের কথায় আর বিশ্বাস নয়, পল্টুরাম নীতিশ কুমারকে সমর্থন করলে লিখে দিতে হবে নরেন্দ্র মোদীকে। হ্যাঁ, এবার এই পথেই হাঁটলেন নরেন্দ্র মোদী। নীতিশ কুমার তাকে দিল্লি থেকে বিহার সকলেই পাল্টি খাওয়ার প্রধান মুখ হিসেবেই চেনেন। সূত্রের খবর, সেই নীতিশ কুমার এনডিএ সরকারকে সমর্থন দেবেন কিনা তা লিখিয়ে নিয়েছেন বিজেপির হাইকমান্ড। আরজেডির নেতা তেজস্বী যাদব এবং জেডিইউ প্রধান নীতিশ কুমার বুধবার একই বিমানে বসে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তারপর থেকে জল্পনা শুরু হয়েছিল নীতিশ কি এবার ইন্ডিয়া জোটের পথে হাত বাড়াচ্ছে। তবে জানা যাচ্ছে সম্ভবত এনডিএ হাত ছাড়ছেন না নীতিশ কুমার। সূত্রের খবর, দিল্লিতে এদিনের এনডিএর বৈঠকে অন্ধ্রপ্রদেশের হবু মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে দিয়েও লিখিত সমর্থন আদায় করে নিয়েছেন নরেন্দ্র মোদী। আরও জানা গিয়েছে, সূত্রের মারফত জানা গিয়েছে, ইতিমধ্যে 5 থেকে 6টি ক্যাবিনেট পদ দাবি করেছেন চন্দ্রবাবু নাইডু নরেন্দ্র মোদীর কাছে। জেডিইউ শিবিরও নাকি হাওয়া উঠেছে নীতিশকেই প্রধানমন্ত্রী পদের দাবিদার করা হোক। পাশাপাশি অমিত শাহকে নাকি পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন না জেডিইউ প্রধান। সর্বশেষে কি পরিস্থিতি দাঁড়ায়, কে কার হাত ধরে, কে গড়ে কেন্দ্রীয় সরকার, সেটাই এখন দেখার। এছাড়া প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন এদিন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর পদে শপথ নিতে পারেন আগামী 8ই জুন। তবে তার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন এদিন নরেন্দ্র দামোদর দাস মোদী। তৃতীয়বারের জন্যে প্রধানমন্ত্রীর পদে শপথের তোড়জোড় শুরু করে দিয়েছেন নরেন্দ্র মোদী। সেই আবহে এবার নরেন্দ্র মোদীকে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইতালির প্রধানমন্ত্রী মেলোনি। সূত্রের খবর, প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য আগামী 8ই জুন সন্ধ্যেবেলা শপথ গ্রহণ অনুষ্ঠান করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাহ্মণ হলেও তার নিজের হাতে রাম মন্দির উদ্বোধন করা একেবারেই উচিত হয়নি। অযোধ্যাবাসী বিজেপিকে সঠিক জবাব দিয়েছে ভোট বাক্সের মাধ্যমে। বোলপুরে প্রবচন দিতে এসে জানালেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী। তিনি আরও এদিন জানিয়েছেন, আমার সঙ্গে যারা টক্কর নিয়েছে খতম হয়ে গিয়েছে, মোদিজির উচিত আমার সঙ্গে টক্কর না নেওয়া। আজ রাজ্যের জেলায় জেলায় কেমন থাকবে আবহাওয়া, ওয়েদার রিপোর্টটি আমরা এক নজরে দেখে নিচ্ছি। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, এছাড়াও কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং এই জেলাগুলিতে 30 থেকে 40 কিমি বেগে প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এছাড়া উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এছাড়াও মালদা জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, তার সাথে বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে চলবে হালকা বৃষ্টিপাত। তার মাঝে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজকে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু অসহ্য ভ্যাপসা গরম বজায় থাকবে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলার 2-1টি জায়গায় বজ্রপাত, এছাড়াও কালবৈশাখী 30 থেকে 40 কিমি বেগে প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। আমাদের আজকের সংবাদগুলো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।